দেখুন আমরা আগেই শিখেছি যে হওয়া বোঝালে বি ভার্ব দিয়ে বলতে হয়। যেমন আমি হই, আই এম। তুমি হও, ইউ আর। আমি ছিলাম, মানে হওয়াটা অতীতকালের বোঝালে তখন ওয়াজ ওয়ার দিয়ে বলতে হয়। আপনি ছিলেন, ইউ ওয়ার, এভাবে বলতে হয়। আর থাকা বোঝালে, থাকা কথাটার মানে হলো আছে বা ছিল বোঝালে, তখন হ্যাভ ভার্বগুলো বলতে হয়। হ্যাভ, হ্যাজ, পাস্ট টেন্স হলে হ্যাড। যেমন দেখুন, আমার আছে আই হ্যাভ, আপনার আছে ইউ হ্যাভ, রাজুর আছে রাজু হ্যাজ, আমাদের ছিল পাস্ট টেন্স বোঝালে উই হ্যাড, এইভাবে বলতে হয়। এখন এই সেন্টেন্সগুলো যদি আমরা বড় করে পূর্ণ বাক্যে বলি, যেমন দেখুন, আমার একটি কম্পিউটার আছে, তাহলে আই হ্যাভ, আমার আছে। এখন আমার একটি কম্পিউটার আছে বলতে গেলে আই হ্যাভ আ কম্পিউটার, প্রথমে এই সাবজেক্টের পরে তো ভার্বটা বলে নিতে হয়, এটা আপনি অলরেডি জানেন। তাহলে আই হ্যাভ আ কম্পিউটার বললেই হবে। কিন্তু আমাদের গ্রামে একটি কম্পিউটার আছে, তাহলে এর তো ইংরাজি স্বাভাবিকভাবেই হওয়া উচিত আওয়ার ভিলেজ হ্যাজ আ কম্পিউটার। কিন্তু না, এইখানে এসে এতক্ষণ আছে বলতে আমরা যেভাবে হ্যাভ ভার্বগুলো ইউজ করলাম, এই ক্ষেত্রে আর আওয়ার ভিলেজ হ্যাজ আ কম্পিউটার বললে হবে না। তখন কি বলতে হবে স্যার? না, তখন আপনাকে বলতে হবে দেয়ার ইজ আ কম্পিউটার ইন আওয়ার ভিলেজ। তার মানে দেখুন, এই আছে বোঝালে সবসময় যে হ্যাভ ভার্ব দিয়েই বলতে হবে তা কিন্তু নয়। প্রয়োজনে কখনো কখনো দেখুন বি ভার্ব লাগছে। তাহলে এটা কেন হলো স্যার? আজকের ক্লাসে এটাই আমরা খুব খুঁটিয়ে আলোচনা করব যে এই দেয়ার বা ইট দিয়ে কখন সেন্টেন্স আপনি শুরু করবেন। দেখুন সেন্টেন্সগুলোকে খেয়াল করে, এখানে প্রত্যেকটি ক্ষেত্রেই আমার আছে, আপনার আছে, রাজুর আছে, আমাদের ছিল। তাহলে যা ছিল তার মালিক, তার মালিক কে এখানে সেটা বলে দেওয়া আছে। সেটা কার অধিকারে? দেখুন বলা আছে আমার আছে, মানে তার মালিক আমি। যেমন দেখুন, আমার একটি কম্পিউটার আছে, তাহলে কম্পিউটারটা কার অধিকারে আছে? তার মালিককে, আমি। তাহলে যতক্ষণ এই কার আছে সেই মালিকের কথা বলা থাকবে ততক্ষণ আপনি হ্যাভ আর হ্যাজ দিয়ে, হ্যাড দিয়ে বলতে পারবেন। কিন্তু পরে দেখুন, আমাদের গ্রামে একটি কম্পিউটার আছে, তাহলে কম্পিউটারটার মালিক তো আর আমাদের গ্রাম নয়, কোনো না কোনো ব্যক্তি বা কোনো না কোনো পরিবার, তার কথা বলা নেই। তাহলে মালিকের কথা উল্লেখ নেই। এই কারণে এই সেন্টেন্সটা আপনি এইরকম হ্যাভ হ্যাজ দিয়ে বলতে পারবেন না, একে দেয়ার ইজ দিয়ে শুরু করতে হবে। তাহলে আসুন আরো কয়েকটা উদাহরণ নিয়ে ব্যাপারটা জলের মতো পরিষ্কার করে বুঝে নিই। তাহলে এইবার দেখুন, আমার একটি ল্যাপটপ আছে, তাহলে ল্যাপটপটা কার, মানে তার মালিককে। এখানে কার সেটা স্পষ্ট করে বলে দেওয়া আছে। তাহলে এটি আপনি নিশ্চয়ই হ্যাভ ভার্ব দিয়েই বলবেন। বলবেন আই হ্যাভ আ ল্যাপটপ, এটা বলতে কোনো অসুবিধেই নেই। কিন্তু পরেরটা দেখুন, এই দিকে যেগুলো লিখেছি, আমাদের বাড়িতে একটি ল্যাপটপ আছে, ল্যাপটপটা কার বলা হয়নি, তাহলে কিভাবে বলবো? ওই যে দেয়ার ইজ দিয়ে। কিন্তু সেন্টেন্সটা কিভাবে বলতে হবে, এখানে একটা মজার ব্যাপার হলো, দেখুন আমরা কিন্তু এই যে শেষ থেকে বলে বলে আসব, আছে এর ইংরাজি দেয়ার ইজ, এটি শুরুটা প্রথমে বলবো। তাহলে আছের ইংরাজি দেখুন দেয়ার ইজ বললাম, উল্টো দিকে বলছি একটি ল্যাপটপ, আ ল্যাপটপ। এবারে আমাদের বাড়িতে, ইন আওয়ার হাউস। তাহলে কত সুন্দর একটা সেন্টেন্সের কনস্ট্রাকশন দেখুন। এই যে দেয়ার ইজ দিয়ে যখন বলবো তখন আসলে আমরা এই আছেটার জন্য দেয়ার ইজ, এখানে দেয়ার মানে কিন্তু সেখানে নয়, দেয়ার ইজ মানে আছে।
অনেকগুলো হলে দেয়ার আর, দেয়ার ইজ উল্টো দিকে বলে বলে আসছি, তাহলে থার্ড পার্টটা আগে, তারপরে আ ল্যাপটপ, তারপরে আমাদের বাড়িতে, এইভাবে বলবেন। খুবই সহজ ব্যাপার। আবার দেখুন, আমাদের বাড়িতে আমাদের একটি কুকুর আছে, এখানে কোথায় আছে সেটাও বলে দেওয়া আছে, আবার কার মানে কুকুরটা কাদের সেটাও তো বলে দেওয়া আছে, মালিকের কথা তো বলা আছে। তাহলে এখানে আর দেয়ার ইজ দিয়ে না বললেও চলবে, কারণ এখানে তো মালিককে আমরা, আমাদের তো কুকুরটা, সেটা তো বলে দেওয়া আছে। তাহলে এটাকে আমরা বলতে পারি উই হ্যাভ আ ডগ ইন আওয়ার হাউস। দেখুন সহজেই এই কথাটা বলা যায়। আপনি যদি বলেন দেয়ার ইজ আ ডগ ইন আওয়ার হাউস, আমাদের বাড়িতে একটা কুকুর আছে, এখন এখানে যে আমাদের কুকুরটা বলেছি, সে অন্য কাদেরও কুকুর এখন আমাদের বাড়িতে হয়তো আছে, এমনও হতে পারত। তাহলে কাদের বলে দেওয়া থাকলে স্পষ্ট, তখন হ্যাভ দিয়ে সাবজেক্ট দিয়ে শুরু করবেন, খুব ইজি। এবার দেখুন, পুকুরে অনেক মাছ আছে, কাদের পুকুর, মাছগুলো কাদের বলা নেই, তাহলে অবশ্যই দেয়ার দিয়ে শুরু করবেন। যেহেতু অনেক মাছ, ওই জন্য আর দেয়ার ইজ বললে হবে না, দেয়ার আর। তাহলে সেন্টেন্সটা কিভাবে শুরু হবে? এই থার্ড পার্ট, এই সেকেন্ড পার্ট, এই ফার্স্ট পার্ট। বলার সময় উল্টো দিকে বলবো, তার 3 নম্বরটা আগে বলবো, বলবো দেয়ার আর অনেক মাছ, মেনি ফিশেস। মাছ এর প্লুরাল ফিশ, ফিশও হয়। যদি একই প্রজাতির মাছ অনেকগুলো হয়, তার সিঙ্গুলারও ফিশ, প্লুরালও ফিশ। কিন্তু বিভিন্ন প্রজাতির অনেক মাছ হলে তখন ফিশেস। এসব খুব কমন ব্যাপার। তা দেয়ার আর মেনি ফিশেস পুকুরে ইন দ্য পন্ড। দেখুন সহজেই আপনি নিশ্চয়ই বলতে পারলেন। আবার দেখুন এইদিকে, রাস্তায় একটি বাস দাঁড়িয়ে আছে, কিভাবে বলবেন? তাহলে এখানে একটা ভার্ব বলা আছে, তো দাঁড়িয়ে আছে, তাহলে এটা কাজ বোঝাচ্ছে। কে দাঁড়িয়ে আছে? একটা বাস, এই তো সাবজেক্ট রয়েছে। দেখুন তাহলে তাহলে বলবো আ বাস ইজ স্ট্যান্ডিং। নিশ্চয়ই বুঝতে পারছেন দাঁড়িয়ে থাকাটা চলছে বলেছি, অন দ্য রোড। এটাকে যদি আপনি এমন বলেন দেয়ার ইজ আ বাস স্ট্যান্ডিং অন দ্য রোড, তাও চলবে, কারণ এখানে কোনো জায়গায় কোনো স্থানে থাকা বোঝাচ্ছে। এটাকে দুভাবেই বলা যায়, কিন্তু আপনি যখন সাবজেক্ট পেয়ে গেছেন তখন আর ওইভাবে বলবেন কেন? আ বাস ইজ স্ট্যান্ডিং অন দ্য রোড বললেই হবে। আবার দেখুন, আকাশে অনেক নক্ষত্র আছে, কিছুই বোঝা যাচ্ছে না, শুধু কোনো স্থানে আছে এইটুকুই বোঝা গেল। তাহলে কি করবেন? এখানে সাবজেক্টও পেলেন না, তাহলে কি বলবেন বলুন এবারে? আছে, এর জন্য বলবো দেয়ার ইজ বলবো না আর বলবো? আপনি যদি বুঝতে পেরে থাকেন তাহলে ভিডিওটা একটু থামিয়ে কমেন্ট করে দেখান আমাকে। অনেক নক্ষত্র, তাহলে দেয়ার আর বলবো, দেয়ার আর মেনি স্টারস ইন দ্য স্কাই। দেখুন বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আবার দেখুন, আমাদের গ্রামে একটি লাইব্রেরি ছিল। কাদের লাইব্রেরি? কার লাইব্রেরি? মালিকের কথা বলা হয়নি, তার কোনো প্রশ্নই নেই। তাহলে কি বলবো? ওই একইভাবে, যেহেতু ছিল এখানে দেয়ার ইজ না বলে দেয়ার ওয়াজ বলবো, পাস্ট টেন্স করে দেবো। তাহলে এটার ইংরাজি আগে বলবো, তারপরে একটি লাইব্রেরি, তারপরে আমাদের গ্রামে মানে কোথায়। তাহলে প্রথমে ছিল, তারপরে বলবো অবজেক্টটা কি ছিল, তারপরে কোথায়, এটা বলতে হবে এভাবে। তাহলে বলবেন, নিশ্চয়ই পারবেন আপনি, দেয়ার ওয়াজ আ লাইব্রেরি ইন আওয়ার ভিলেজ। খুবই সহজ পদ্ধতি। আবার দেখুন, আমার ব্যাগে একটি পেন্সিল বক্স ছিল। এখন আমার ব্যাগে ছিল মানে সেটা আমার হতে পারে, আবার এমনও হতে পারে আমার ব্যাগে ছিল কিন্তু আমার বন্ধুর, আমার ভাইয়ের, তাও তো হতে পারে। এখন আপনি যখন কথাটা বলছেন, when you are speaking this sentence,
ইউ অনলি নো হুজ পেন্সিল বক্স ইজ দিস, আপনি একমাত্র জানেন পেন্সিল বক্সটি কার। তাহলে সেটা যদি আপনার হয়, আমার হয়, তাহলে আই দিয়ে শুরু করব। আর যদি অন্য কারো হয় তখন দেয়ার দিয়ে বলবো, কারণ তখন মালিকের কথা বলা থাকলো না, কার পেন্সিল বক্স বলিনি, অথবা আমি বলতেও চাই না। তাহলে আমি ধরে নিচ্ছি এটা আমার, তাহলে এটা যদি পেন্সিল বক্সটা আমার হয় তখন সেন্টেন্সটা বলবো আই হ্যাভ নয়, আই হ্যাড আ পেন্সিল বক্স ইন মাই ব্যাগ। আর যদি পেন্সিল বক্সটা আমার নয় এমন যদি হয় তাহলে আমার নয়, তার মানে হলো দেয়ার ওয়াজ, নিশ্চয়ই বুঝতে পারছেন আপনি, পারলে কমেন্ট করে দেখান, আ পেন্সিল বক্স ইন মাই ব্যাগ। তাহলে স্বাভাবিকভাবে আমার ব্যাগে যখন আমার হওয়ার সম্ভাবনাই বেশি, সেটা আপনি যখন বলবেন তখন আপনি সেটা বুঝেই বলবেন। এবার দেখুন, ভারতে অনেক রাজ্য আছে, আপনি যদি পেরে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দেখি। তাহলে ভারতে অনেক রাজ্য আছে, এখানে মালিক কে, কার রাজ্য, এসবের তো কোনো প্রশ্নই নেই, শুধুমাত্র কোনো স্থানে কিছু আছে বোঝাচ্ছি। তাহলে এটা আগে বলবো, তারপরে কি আছে, তারপরে কোথায় আছে। তাহলে বলবো অনেক রাজ্য, যেহেতু দেয়ার ইজ বললে হবে না, তাহলে বলবো দেয়ার আর মেনি স্টেটস ইন ইন্ডিয়া। নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন, আপনার কাছে খুব পরিষ্কার হয়েছে যে কখন হ্যাভ ভার্ব দিয়ে আছে বা ছিলটা বলবেন, আর কখন দেয়ার ইজ, দেয়ার আর এইসব দিয়ে আছে বা ছিলটা বলবেন। এইরকম আরও কয়েকটা সেন্টেন্স আমি মুখে মুখে বলছি, দুটো সেন্টেন্স বলছি, আপনি যদি পারেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। প্রথমে দেখুন, আমাদের স্কুলে একটি খেলার মাঠ আছে। কি বলবেন? খুব সহজ, বলুন দেয়ার ইজ আ প্লেগ্রাউন্ড ইন আওয়ার স্কুল। আমাদের শহরে একটি বাস স্ট্যান্ড আছে। দেয়ার ইজ আ বাস স্ট্যান্ড ইন আওয়ার টাউন। কলকাতায় একটি চিড়িয়াখানা আছে। চিড়িয়াখানার মালিক কি কলকাতা? না। তাহলে কি বলবো? দেয়ার ইজ আ জু ইন কলকাতা। বুঝতেই পাচ্ছেন, কোনো স্থানে কিছু আছে বোঝালে এভাবে বলতে হবে। আমার পকেটে একটা আইফোন আছে। এবার আপনিই জানেন, সেটা যদি আপনার হয় তাহলে বলবেন আই হ্যাভ অ্যান আইফোন ইন মাই পকেট। আর যদি আপনার না হয় তাহলে বলবেন দেয়ার ইজ অ্যান আইফোন ইন মাই পকেট। আশা করছি সহজেই বুঝতে পেরেছেন। ভবিষ্যতে থাকবে বললে দেয়ার উইল বি। আমার একটা গাড়ি থাকবে, আই উইল হ্যাভ আ কার, কারণ আমার সেটা। আর যদি বলি আমাদের বাড়িতে একটা গাড়ি থাকবে, কার গাড়ি সেটা বলছি না, আমাদের বাড়িতে থাকবে, দেয়ার উইল বি আ কার ইন আওয়ার হাউস। এই তো বুঝতে পেরেছেন। তাহলে আসুন এবার ইট কখন ব্যবহার করতে হয়, এই ইটের প্রয়োগটা একটু শিখে নিই। তাহলে যা বুঝলাম, যদি সাবজেক্ট না থাকে তখনই দেয়ার আসে বা ইট আসে। দেয়ার তখনই আসে কোনো স্থানে কিছু থাকা বোঝালে, থাকার ক্ষেত্রে। আর ইট কখন আসে দেখুন, সময় আবহাওয়া বোঝাতে। দেখুন এক্সাম্পল, এখন 10টা বাজে, তাহলে সময় বোঝানো হচ্ছে শুধুমাত্র, ইট দিয়ে শুরু করবেন। এখনের কথা যেহেতু ইট ইজ বলবেন, তাহলে বলবেন ইট ইজ 9 o'clock নাও, অথবা নাও ইট ইজ 9 o'clock। কেন ইট দিয়ে শুরু করলাম নিশ্চয়ই বুঝতে পেরেছেন, কারণ সময় বোঝাচ্ছি। আবার দেখুন, আজ খুব গরম, আবহাওয়া বোঝাচ্ছি, তাহলে কি বলবেন? টুডে ইজ ভেরি হট। হ্যাঁ, বলা যায়, যদিও ইংরাজিটা অতটা ভালো হয় না,
যেহেতু আবহাওয়া বোঝাচ্ছি, এতে কোনো সাবজেক্ট নেই, তাহলে কি বলবেন? ইট ইজ ভেরি হট টুডে। তাহলে দেখুন, যদি আজকের কথা বলা হয়, আজ কথাটা উল্লেখ থাকে, তখন সেটাকেও সাবজেক্ট করা চলে। টুডে ইজ ভেরি হট, এটা বলা যায়, এটা বললে বেশি ভালো হয়। আবার দেখুন, আজ রবিবার, তা যেহেতু আজ কথাটা রয়েছে, এই যে একটু আগে বললাম, এগুলো টুডে দিয়েও বলা যায়। তাহলে বলবেন টুডে ইজ সানডে। নিশ্চয়ই বুঝতে পারছেন। তারপরে দেখুন, বৃষ্টি পড়ছে, শুধুমাত্র আবহাওয়া বোঝাচ্ছি, এই কারণে এখানেও ইট দিয়েই শুরু করতে হবে। বলবেন ইট ইজ রেনিং। ইট ইজ পোরিংও বলে, ইট ইজ রেনিং, এখন বৃষ্টি পড়ছে, ইট ইজ রেনিং নাও, বা নাও ইট ইজ রেনিং, এইভাবে বলবেন। বৃষ্টি পড়ছিল, কি বলবেন? অবশ্যই কমেন্ট করে জানান। ইট ওয়াজ রেনিং, তখন বৃষ্টি পড়ছিল। ইট ওয়াজ রেনিং দেন, এই তো খুব সহজ ব্যাপার। তারপর দেখুন, এখন সকাল হয়েছে, আবার সময় বোঝাচ্ছি, কি বলবো? নাও ইট ইজ মর্নিং। নাও ইট ইজ মর্নিং। এইবার এই দুটো ক্ষেত্র ছাড়াও সময় আবহাওয়া না বোঝালেও যদি সেন্টেন্সে কোনো, ওই যে বললাম, সাবজেক্ট না থাকলে, তাহলে সাবজেক্টও নেই, সময় আবহাওয়াও বোঝাচ্ছে না, আবার কোনো স্থানে কিছু থাকাও বোঝাচ্ছে না। কোনো স্থানে কিছু থাকা বোঝালে দেয়ার হতো, সময় আবহাওয়া বোঝালে ইট হতো, কোনোটাই নয়, আবার সাবজেক্টও নেই, এমন ক্ষেত্রেও কিন্তু ইট দিয়েই বলতে হবে এই সেন্টেন্সগুলো। সেন্টেন্সে কোনো সাবজেক্ট নেই। দেখুন, বাড়ি গেলে ভালো হয়, কে যাবে, কার কথা বলছি, বলা নেই। তাহলে এখানে কোনো সাবজেক্ট বলা নেই, শুধু বলা হয়েছে বাড়ি গেলে ভালো হয়। এখানেও তাই সেভাবে বলবেন। বলবেন ইট ইজ বেটার টু গো হোম, বাড়ি গেলে ভালো হয়। পরেরটাতে দেখুন, বলা খুব সহজ, কে বলবে, কোনো সাবজেক্ট নেই কিন্তু, বলা খুব সহজ, বুঝতে পেরেছেন? তাহলে বলুন, কমেন্ট করে দেখান। ইট ইজ ভেরি ইজি, খুব সহজ, টু সে। কিন্তু যদি বলি বলা খুব সহজ কিন্তু করা খুব কঠিন, কি বলবো বলুন তো? ইট ইজ ভেরি ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। তাহলে সাবজেক্ট না থাকলে তখন আপনি ইট দিয়ে এইভাবে বলবেন। এই ধরনের কথা খুব বেশি বলতে আমাদের লাগে না, কিন্তু লাগে, একেবারে ইগনোর করাও যাবে না। আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন, এবার থেকে ভেবেচিন্তে আপনিই বলতে পারবেন। তাহলে সময় আর আবহাওয়া বোঝালে কিভাবে আমরা ইটের ব্যবহার করি, আশা করছি এ নিয়ে আপনার আর কোনো কনফিউশন নেই। পরের দিন আমরা এটার যখন প্র্যাকটিস ক্লাস নিয়ে আসব, তখন আমি আরও কিছু সেন্টেন্স নিয়ে এসে এগুলো নিশ্চয়ই প্র্যাকটিস করব। টেন্সের সাথে ইংরাজি বলা আমাদের চালিয়ে যাব। হোপ ইউ আর এনজয়িং দিস স্পিকিং কোর্স। যদি আজকের ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করবেন, আর কেমন লাগলো আমাকে জানাবেন। আজকের ক্লাস এখানেই শেষ করছি। হোপ টু সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ ফর ওয়াচিং।